সম্পর্কের প্যাচ পর্ব 14 লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। লন্ডনের মাটিতে পা রেখেছে রাহাত। নিজের স্বপ্ন পূরণ করার জন্য সবাইকে ছেড়ে সে এই দূর দেশে চলে এসেছে। অবশ্য রাহাত চাইলে বাংলাদেশেই অনেক কিছু করতে পারত, কিন্তু ভার্সিটি থেকে স্কলারশিপ যখন পেয়েছে তখন আর বাংলাদেশে থেকে কিছু করার ইচ্ছে জাগছে না। মিস্টার এভ, হে মিস্টার রাহাত, হাউ আর ইউ? এনি প্রবলেম কামিং অর নট? Rahat, no problem, Mr. Ebb. I am a bit of tired. Abby, okay, you rest. Tomorrow morning, take admission in Via Varsity and join company. Thank you. এবি চলে গেল। রাহাত ফ্রেশ হয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো, তারপর কাউকে একটা মেসেজ দিয়ে ফোনটা সাইডে রেখে দিল। রাহাতের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর তাকে খুঁজে বের করতে হবে। সব ঝামেলা এক সাইডে ফেলে রেখে এখন শুধু একজনের কথাই সে ভাবছে। শুধু একবার আমাকে ভালোবাসিস মন পাখি, সারা জীবন আগলে রাখবো, কোনো দুঃখ তোকে ছুঁতে পারবে না। রুদ্রিকা, তুমি যেটা করতে চাইছো সেটা কোনো দিনও সম্ভব হবে না। রাফাত, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ রুদ্রিকা। রুদ্রিকা, তুমি হয়তো জানো না তোমার থেকে সে এক ধাপ এগিয়ে। রুদ্রিকার কথা শুনে রাফাত হো হো করে হাসলো। রাফাত এর মনে কি চলছে সেটা শুধু রাফাতই জানে। রাফাত, ধ্বংস করে দেব, সব কিছু শেষ করে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। রাফাত রুদ্রার সামনে আঙ্গুল উঠিয়ে জোর গলায় কথাগুলো বলল। কিসের এত রাগ জেদ রাফাতের, সেটা রুদ্রিকার এখনো অজানা। রুদ্রিকা, তুমি একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছো রাফাত? মেয়েটার কি দোষ? রাফাত ঠোঁট বাঁকিয়ে হাসলো। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আর আমি ঠিক সেটাই করব। রুদ্রিকা কি করে রাফাত কাটকাবে সেটা তার জানা নেই, কিন্তু সে রাফাতের বিরুদ্ধেও যেতে পারবে না। রুদ্রিকা যে রাফাতকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু রাফাত তাকে এক বিন্দু পরিমাণও ভালোবাসে না। রাহাত চলে যাওয়ার এক সপ্তাহ হলো। এখন আলমগীর সাহেবের বাড়ি একদম নীরব। সবাই সবার মতো নিজেদের বাড়িতে চলে গেছে। এদিকে মুনের ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হলো। পরীক্ষার হল পড়েছে বরিশাল MB কলেজে। এত দূর একা একা যাওয়া সম্ভব না, সাথে তো একজনকে থাকতে হবে। মুনের দাদি বয়স্ক মানুষ, তার উপর সে আবার এত জার্নি করতে পারে না। তাই রিফাতকে ফোন করে নিজেদের বাড়িতে আসতে বলে। মনের মন একদমই ভালো না। এই এক সপ্তাহ যে কি করে কাটিয়েছে সেটা মন ছাড়া আর কেউ জানে না। মন বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ উপভোগ করছে। হালকা কুয়াশা, শীতল বাতাস, সূর্যাস্ত সব মিলিয়ে মনোরম পরিবেশ। ভোর সন্ধ্যাবেলা নিলয় মনের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। কপালে ব্যান্ডেজ, নাকের উপরে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নিলয় ইশারা করে মনকে ডাকলো। মন যাবে কি যাবে না সেটাই ভাবছে। নিলয়, মন প্লিজ একবার আসো, তোমার সাথে কথা আছে। নিলয়ের অনুরোধে মন বাড়ি থেকে বের হলো। নিলয়ের এই অবস্থা দেখে মন আর কথা চেপে রাখতে পারল না। মন, এ কি, আপনার এই অবস্থা হলো কি করে? কেউ কি আপনাকে মেরেছে নাকি? নিলয়, কে আবার মারবে? তুমি জানো না আমার এই অবস্থা কি করেছে? মন, ওমা, আমি কি করে জানবো আপনার এই অবস্থা কি করেছে? নিলয়, তোমার ওই রাহাত আমাকে শুধু শুধু মেরেছে। আহ, ও বাবা গো। মন, মানে কি বলছেন এসব আপনি? উনি আপনাকে শুধু শুধু মারতে যাবে কেন? নিলয়, জানি না, আমাকে মারতে মারতে বললো আমি নাকি তোমাকে কিছু বলেছি, যার জন্য নাকি তোমার আর রাহাতের মধ্যে কি ঝামেলা হয়েছে। আমি তো তোমাকে কিছু বলিনি। মন, আসলে ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। উনি আসলে ভুল বুঝেছে, আপনি কিছু মনে করবেন না প্লিজ। নিলয়, কি সাংঘাতিক মানুষ রে বাবা, আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। রাহাত হাওলাদার খুবই ভয়ানক। মনকে ঘরে না দেখে কুলসুম বেগমকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। এসে দেখে একটা ছেলের সাথে কথা বলছে। কুলসুম, এমন এখানে কি? ওটা কেডা? তুই কার সাথে কথা কও? মন, কারোর সাথে না দাদি, তুমি যাও, আমি আসতেছি। ওই আমাদের পরীক্ষার বিষয়ে কথা বলতেছে। কুলসুম বেগম আর কিছু বলল না, ভিতরে চলে গেল। মন, শুনুন, আপনি এখন চলে যান, ঠিক মতো মেডিসিন খেয়ে নেবেন, ঠিক আছে? আমি আসছি। নিলয়, আমি বলছিলাম যে কাল তোমার এক্সাম, আমি কি কাল তোমাকে লিফট দিতে পারি?
মন, একবার মার খেয়েছেন তাতে শিক্ষা হয়নি বুঝি? এবার কি জমের দুয়ারে যেতে চান নাকি তাহলে কালাইশেন? রিফাত, আগে চিতাখোলা যেতে হবে, তারপর জমের দুয়ারে যাবে। কথার শব্দ পেয়ে ওরা দুজন পেছনে ঘুরে তাকালো। রিফাতকে দেখে মন আশ্চর্যজনকভাবে বলে, রিফাত তুই এখানে? রিফাত, হ্যাঁ, আপনাকে গার্ড করার জন্য আমাকে আসতে হয়েছে। আর এই যে আপনাকে বলছি, ভুলেও এই রাস্তায় পা দিয়েন না, তাহলে কিন্তু এর জন্য ভুগতে হবে। রিফাতের কথাটা নিলয়ের গায়ে লাগলো। হয়েছে একদম ভাইয়ের মতো, মুখে কোনো লাগাম নেই। নিলয় ওখান থেকে চলে গেল। মন, তোকে কে আসতে বলেছে রে? রিফাত, কেন? ফুপি তো আমাকে ফোন করে আসতে বলেছে, তুই কি জানিস না? মন, ও না, আসলে মানে আমি জানতাম না তাই। মন ভেবেছিল অন্য কিছু। রিফাত, চল ভিতরে যাই, বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাবো নাকি? মন আর রিফাত বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ রাস্তার পাশে ঝোপের আড়ালে গাছ নড়াচড়া করছে। রিফাত সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালো। সন্দেহজনকভাবে ওখানে দৌড়ে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না। মন সেদিকে খেয়াল না করে ভেতরে চলে যায়, আর রিফাত চারপাশটায় ভালো করে চোখ বুলিয়ে নেয়। রাফাত, উফ, একটুর জন্য বেঁচে গেলাম। শকুনের চোখরে বাবা, একদম ভাইয়ের মতো হয়েছে। রাহাত হাওলাদার, তুই যে পাক্কা খেলোয়াড় সেটা মানতে হবে। ফুপির বাড়িতে এত নজরদারি রেখেছিস, বাহ। তোর ওপর ছোট শকুনকেও পাঠিয়েছিস গার্ড করার জন্য, এত ভয় কিসের? হা হা হা। রাফাত আড়াল থেকে সবটাই লক্ষ্য করছে, আর রিফাতকে এখানে রাহাতই আসতে বলেছে। যদিও কুলসুম বেগম ফোন করে রিফাতকে আসার কথা বলেছিল, কিন্তু সে রাহাতের কথা শুনে রিফাতকে আসতে বলেছে। ওই যে গুটি তো অনেকগুলো চাল, তো একজনকেই চালতে হবে, তাই না? আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর ও রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।